কেন বাংলাদেশের নারীরা প্রতি মাসে এক রাত ছোট ছেলের সাথে কাটান? এই গোপন কথাটি জানলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। ১২ বছর বয়সে আমার কাঁধে একটি বিশাল দায়িত্ব এসে পড়ে এবং আমি খুব চিন্তিত ছিলাম। আমি আমার বাবার সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু এখানে আসার পর যে আমার ওপর একটা ভারী দায়িত্ব এসে পড়বে তা আমি জানতামই না। তখন আমার দেখা হয় একজন বাঙালি ভদ্রমহিলার সঙ্গে, যিনি আমাকে এমন কিছু বলেছিলেন যা আমাকে অবাক করে দিয়েছিল। আমি ১২ বছরের ছোট বাচ্চা ছিলাম। আমার সাথে কি এমন কাজ তার থাকতে পারে যার বিনিময়ে সে আমাকে এত কিছু দিচ্ছে? আমি তার কথা কিছুই বুঝতে পারিনি, কিন্তু পরিস্থিতি আমাকে তার কথা মানতে বাধ্য করেছিল। এবং তারপরে সেই মহিলা আমার সাথে কি করেছিল তা জেনে আপনার পায়ের নিচে থেকে মাটি সরে যাবে। আমার নাম রচিত। আমার বয়স তখন মাত্র ১২ বছর, আর আমি আমার বাবার সাথে দেখা করতে বাংলাদেশে এসেছি। এবং আমার বাবা যখন আমাকে নিতে বিমানবন্দরে আসছিলেন, পথে তার সাথে খুব বড় দুর্ঘটনা ঘটে। তিনি তখন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। কিন্তু বাবার জায়গায় তার বন্ধু আমাকে নিতে আসেন, এবং তিনি যখন খবর দিলেন যে বাবা হাসপাতালে শুয়ে আছেন, তখন আমি খুব ঘাবড়ে গেছিলাম। আমার মা আমাকে গুয়াহাটি থেকে প্লেনে বসিয়ে দিয়েছিলেন এবং আমার বাবার আমাকে নিতে আসার কথা ছিল। কিন্তু আমার বাবার বন্ধুকে দেখে এবং পুরো বিষয়টি শুনে আমি প্রায় চিন্তায় প্রাণ হারাতে বসেছিলাম। আমি খুব জেদ নিয়ে বাংলাদেশে এসেছি, কারণ আমার স্কুলে ছুটি ছিল এবং আমি আমার বাবার সাথে কিছু সময় কাটাতে চেয়েছিলাম এবং বাংলাদেশে বেড়াতে যেতে চেয়েছিলাম। আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে ছিলাম, তাই বাবা আমার পীড়াপিড়িতে রাজি হয়ে আমাকে তার কাছে ডেকেছিলেন। কিন্তু আমি কিভাবে জানব যে আমি এখানে আসার সাথে সাথেই এমন ঝামেলার মুখোমুখি হব? হসপিটালে পৌঁছে আমার বাবাকে খুব খারাপ অবস্থায় হাসপাতালে ভর্তি থাকতে দেখে আমি তখন কাঁদতে লাগলাম। তার সারা শরীরে ব্যান্ডেজ করা ছিল। ডাক্তার জানিয়েছেন তার অনেকগুলো হাড় ভেঙেছে। এমনিতেই এই সমস্যা চলছিল, আর তখনই জানা গেল যে বাবার কোম্পানি তার দুর্ঘটনার কথা শুনে বাবাকে ছুটি দিয়েছে এবং আগামী ৬ মাস বাবার কোনো কাজ নেই। কোম্পানি বাবার ভার বহন করতে চাইছিল না, তাই বাবাকে ৬ মাসের জন্য ছুটি দিয়েছিল, আর বাবার জায়গায় আরেকজনকে চাকরিতে নিয়োগ করেছিল। বাবার যখন জ্ঞান ফিরল এবং সেই বিষয়টি জানতে পারল, তখন সে খুব কাঁদতে লাগল। কারণ বাড়ির দায়িত্বই শুধু বাবার ছিল না, ২ অবিবাহিত বোনও ছিল বাড়িতে। তাদের কারণেই বাবা বাংলাদেশে এসেছেন উপার্জনের জন্য। আর যে সময় আমাকে আর মাকে ছেড়ে এখানে বাবা এসেছিল, আমার বয়স তখন মাত্র ৬ মাস। এখানে আসার পর বাবা ২ বোনকে বিয়ে দিয়েছিল, কিন্তু ২ বোন এখনও বাকি ছিল। আর বাবার স্বাস্থ্য তাই আরও খারাপ হতে থাকে, এই ভেবে যে এরপর কি হবে। বাবাকে এত চিন্তায় আর কষ্টে দেখে নিজের ওপরই রাগ হচ্ছিল, এটা ভেবে যে না এখানে আসার জন্য আমি জেদ করতাম, আর না বাবার দুর্ঘটনা ঘটত। আমার দৃষ্টিতে বাবার এই অবস্থার জন্য আমিই দায়ী। হসপিটাল থেকে ১ সপ্তাহের মধ্যেই আমার বাবাকে ছেড়ে দিয়েছিল। তারপর আমি এবং বাবা একটি ছোট অ্যাপার্টমেন্টে ফিরে এলাম। বাবা বলতে লাগল, এখন গুয়াহাটি ফিরে ছাড়া আর কোনো উপায় নেই, কারণ এখন বাবা কোনো কাজ করতে পারছিলেন না এবং কোম্পানি বাবার খরচ বহন করছিল না। এমতাবস্থায় এখানে থাকা বাবার নিয়ন্ত্রণে ছিল না। বাবা বলল, যা কিছু টাকা জমা হয়েছে তাও এভাবেই খরচ হয়ে যাবে, তাই আমাদের বাসায় যাওয়াই ভালো। বাবার কথায় আমি কষ্ট পেয়েছিলাম, কারণ আমি জানতাম সেখানে গেলেও আমাদের বেঁচে থাকা কঠিন হবে। বাবা ছাড়া আমাদের আর কোনো সাপোর্ট ছিল না। আমি আমার বাবাকে আশ্বস্ত করেছিলাম যে তোমার স্বাস্থ্য ভালো হলে আমরা ফিরে যাবার কথা ভাবব। বাবা তখন টিকিট কিনতেও সক্ষম ছিল না, কিন্তু আমার ফিরে যাবার কোনো ইচ্ছা ছিল না। আমি ভেবেছিলাম আমি এখানে কিছু কাজ খুঁজে বের করব এবং বাবার সুস্থ না হওয়া পর্যন্ত বাবার দায়িত্ব পালন করব। কিন্তু সমস্যা ছিল, এটা গুয়াহাটি নয়, আর এখানে কেউ ১২ বছরের বাচ্চাকে কাজ দিতে প্রস্তুত ছিল না।
এখানে শিশুদের কাজের জন্য কঠোর আইন জারি করা হয়েছিল। আমি ভাবছিলাম যে আমি কি করব, কারণ এখানে কাজ পাওয়া আমার পক্ষে অসম্ভব। রুমে থাকতে থাকতে বাবা অসুস্থ বোধ করছিল, তাই আমি বাবাকে পাশের পার্কে বেড়াতে নিয়ে গেলাম। সেখানে এক বাঙালি মহিলার সঙ্গে আমার দেখা হয়। সে দূরে বসেছিল এবং তার চোখ আমার এবং আমার বাবার দিকে স্থির ছিল। কিছুক্ষণের মধ্যেই বাবাকে চিনতেন এমন কাউকে পাওয়া গেল এবং বাবা তার সাথে কথা বলতে ব্যস্ত হয়ে গেল। তখনই সেই দূরে বসে থাকা মহিলাটি ইশারায় আমাকে তার কাছে ডাকলেন। আমি সাথে সাথে চলে গেলাম। মহিলাটি খুব সুন্দর ছিল। হেসে আমাকে জিজ্ঞাসা করতে লাগলো, তুমি কে, কোথা থেকে এসেছ, তোমার বাবার কি হয়েছে? আমি তাকে বললাম যে আমার নাম রচিত আর আমার বাড়ি ভারতের গুয়াহাটিতে। আমি এখানে বেড়াতে এসেছি, কিন্তু আমার বাবা দুর্ঘটনায় পড়েন আর এই কারণে আমরা খুব চিন্তিত। আমার কথা শুনে তিনি মৃদু হাসলেন। তারপর বলতে লাগলেন, তাহলে তোমাদের সংসার চলছে কি করে? তার কথায় আমার চোখের জল এসে গেল আর আমি তাকে বললাম, আমাদের খুব মন খারাপ। বাবার কাজ চলে গেছে, কিন্তু আমরা ফিরে যেতে চাই না। আমি এখানে কোনো কাজ খুঁজে পাচ্ছি না। সে বলতে লাগলো, এখানে তুমি কোনো কাজ পেলে সেই কাজ করবে? আমি তার কথা শুনে হেসে আর বললাম, হ্যাঁ, কেন নয়, কোনো কাজ থাকলে আমি অবশ্যই করব। আমাদের জন্য বাড়ি যাওয়া খুব কঠিন ব্যাপার হবে, সেই জন্য আমি নিজেও চাই যে 6 মাসের জন্য আমি বাবার বদলে তার সব দায়িত্ব নিতে পারি। আমার কথা শুনে সে খুশিতে বলতে লাগলো, আমি তোমাকে খুব পছন্দ করেছি। তোমার মতো একটা ছেলেরই আমার খুব দরকার, যে পরিশ্রম করে বাঁচতে চায় এবং পরিবারের স্বার্থে নিজের জীবন দিতে প্রস্তুত। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, তোমার কাছে কি আমার জন্য কোনো কাজ আছে? হ্যাঁ, তোমার জন্য আমার কাছে একটি খুব ভালো কাজ আছে, যা করতে তোমার ভালো লাগবে এবং তুমি খুব ভালো টাকাও পাবে। আমি তার কাছ থেকে কথাটা শুনে খুশি হয়ে গেলাম। আমি যদি চাকরি পেতে পারি, এর থেকে ভালো আর কি হতে পারে? তাই আমি তাকে বললাম, ঠিক আছে, তুমি আমাকে শুধু চাকরিটা বলো, আমি বাবার সাথে কথা বলবো। সে বলতে লাগলো যে তোমাকে প্রতিদিন সকাল থেকে সন্ধে পর্যন্ত আমার বাংলোতে আসতে হবে, আর মাসের শেষ দিনে কাজ বলে দেব আর টাকাও দিয়ে দেব। সে আমাকে তার বাংলোর ঠিকানাও বুঝিয়ে দিল আর বলেছিল যে আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি এলে আমি খুশি হব। সে খুব ভালো কথা বলছিল। আমি তাকে বললাম, আপনি আমাকে কাজটা তো বলে দিন। তারপর সে হাসতে লাগলো আর বলল, এত তাড়া কি রচিত, আগে তুমি ঘরে এসো। আমি তাকে অন্য কোনো প্রশ্ন করতাম, তার আগে আমার বাবা আমাকে ডেকেছিলেন। তার বন্ধু তখন চলে গেছে আর বাবার মুখে চোখে ব্যথা ভেসে উঠেছে। হয়তো তার বসতে সমস্যা হচ্ছিল। যেই আমি বাবার দিকে ফিরলাম, অবাক হয়ে বাবা জিজ্ঞাসা করল, ওই বাঙালি নারীর সঙ্গে কি কথা বলছিলে? আমি আমার বাবাকে বলেছিলাম যে মহিলাটি চেয়েছিলেন যে আমি তার বাংলোর কাজটা করি, আর সেই জন্য আমাকে ডেকেছিলেন। আমি এটাও ভাবতাম যে সেই মহিলার বাংলোর জন্য আমাকে কাজ করতে হবে, নইলে আমার মতো ছোট বাচ্চাকে সে আর কি কাজ দিতে পারে। তাই বাবাকে বলেছি। বাবার কথা শুনে স্পষ্ট অস্বীকার করে বললেন, সোনা, তোমার বয়স এখন মাত্র 12 বছর। তুমি এখানে আমার সাথে দেখা করে ঘুরতে এসেছিলে, আর আমি তোমাকে দিয়ে কাজ করাতে পারি না? জানি না কে সেই বাঙালি মহিলা, সে কত কাজ তোমাকে দিয়ে করাবে। বাবার কথা শুনে তাকে সান্ত্বনা দিলাম যে, বাবা, মাত্র 6 মাসের তো ব্যাপার, তুমি সুস্থ হয়ে গেলে আবার তোমার কোম্পানিতে চাকরি পাবে আর আমিও ফিরে যাব। ততক্ষণ সংসারের খরচ জমানোর জন্য কিছু না কিছু তো করতে হবে। যদি সেই মহিলা আমাকে ভালো টাকা দিতে প্রস্তুত থাকে, তাহলে কাজ করতে আমার আপত্তি নেই। বাবা আমার দিকে ভেজা চোখে তাকিয়ে আবেগে বলল, আমার 12 বছরের বাচ্চা এত বড় হয়ে গেছে যে এখন সে আমাকে বোঝাতে শুরু করেছে। আমি আমার বাবাকে বলেছিলাম, ওই মহিলাকে একবার বিশ্বাস করে দেখি। আমি একদিনের জন্য কাজ করতে যাব, আর আমি কাজটা বুঝতে পারলে করব, না হলে নয়। বাবার কথা শুনে এবং বাড়ির সমস্যা দেখে বাবা রাজি হলেন আর বলতে লাগলো, কোনো সমস্যা হলে সাথে সাথে বাড়ি ফিরে আসবে। আমি ঘুরে ওই মহিলার দিকে তাকালাম। সেই মহিলা তখন সেখান থেকে চলে গেছে। আমি ভেবেছিলাম পরদিন সকালে আমি তার কাছে যাব আর কাজ দেখব। আমি ভাগ্যক্রমে এই কাজটা পেয়েছি, নইলে আমি আগেই মেনে নিয়েছিলাম যে এখানে আমার কোনো কাজ নেই। সারা রাত আমি ভাবছিলাম যে আমি জানি না সেই মহিলা আমাকে কি কাজ করাতে হবে,
এবং তার বাংলোটা কত বড় হবে, সেখানে কতটা পরিশ্রম করতে হবে। কিন্তু তারপর যখন চোখ বন্ধ করতাম তখন মা আর পিসির কথা ভাবতে শুরু করতাম। আমার 2 পিসি বিবাহযোগ্য বয়সের ছিল আর দারিদ্র্যের কারণে তাদের বিয়ে হয়নি। এই কারণেই বাবা বিদেশে থাকতেন। পরদিন সকালে বাবার সব কাজ করে এবং তাকে জলখাবার দিয়ে বাংলোতে যাওয়ার জন্য রওনা দিলাম। বাংলোটা আমাদের অ্যাপার্টমেন্ট থেকে বেশি দূরে নয়, তাই বাবা আমাকে একা পাঠাতে ভয় পাননি। আমি আমার বাবাকে আশ্বস্ত করেছিলাম যে কিছু সমস্যা হলে আমি অবিলম্বে বাড়ি ফিরে আসব। আমি ভদ্রমহিলার বাংলোতে পৌঁছানোর সাথে সাথে প্রহরীকে বললাম আমাকে মালকিন ডেকেছে। সে আমার দিকে মাথা থেকে পা পর্যন্ত তাকিয়ে বলল, তুমি মালকিনের সাথে থাকবে? সে খুব অদ্ভুতভাবে কথা বলছিল আর আমার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে প্রহরী ভিতর থেকে একজন দাসীকে ডাকল। আমাদের কাজের মেয়েটি খুব সুন্দর ছিল। সে খুব সেজেগুজে আমাদের বাড়িতে আসত এবং ঘরের লড় সব কাজ সেরে দাদুর ঘরে চলে যেত এবং ঘরের ভেতর থেকে তালা লাগিয়ে দিত, আর 2 ঘন্টা পর ঘর থেকে বের হতো। আমরাও চুপচাপ থাকতাম, কারণ দাদুকে খাট থেকে তোলা যেত না। একদিন আমি সেই মেয়েটির বদলে দাদুর ঘরে গেলাম এবং দাদু আমার সাথে যা করল আমার তখন দম বন্ধ হয়ে গেল। আমার নাম সানিকা। আমরা সবাই একই বাড়িতে থাকতাম। এটি আমাদের পুরনো বাড়ি। এখানে আমার 3 কাকা থাকতেন একসাথে, কিন্তু 2 কাকা মারা গেছেন, আর শুধু আমার বাবা বেঁচে ছিলেন। আর আমার দাদুও বেঁচে ছিলেন, যার হুকুমে এই বাড়িতে চলত। আমাদের বাড়িতে সব জিনিস যেন অফার বা সুযোগ হিসেবে আসত। চাকরও ছিল, ধন সম্পদও ছিল, কিন্তু যে কাজের মেয়ে ছিল সে সবচেয়ে সুন্দরী। তার নাম ছিল তারা। সে বলতো আমার আসল নাম সুহানি, কিন্তু আমি নাম বদলে তারা রাখলাম কারণ সুহানি নামটা আমার ভালো লাগে না। আমার মতো সুন্দরী মেয়ের নাম তারাই হওয়া উচিত। সে ছিল একটা কাজের মেয়ে, কিন্তু তার মনোভাব ছিল রানীর মতো। সে খুব বিরক্ত হয়ে থাকত যেন, এবং তার পিছনে ছিল আমার দাদুর হাত, কারণ সে আমার দাদুর প্রিয় ছিল। সে আমার দাদুর সব কাজ করত। আমার দাদুও বিছানা থেকে উঠতে পারতেন না। দাদু এত বয়স্ক যে তারকে খাওয়ানো, ওষুধ দেওয়া, পা টিপে দেওয়া, ঘর পরিষ্কার করা সব সেই মেয়েটি করত। যখন সে একা বসে থাকত তখন তার পাশে বসে গল্প করত। এসবই ছিল তার কাজ। বাবা বলতেন, তোমাদের থেকে কি লাভ? দাদুর যা বয়স, তোমাদের তো তার কাছে বসে তার সাথে কথা বলা, তার যত্ন করা এবং তার সেবা করা উচিত। কাল যখন তিনি এই পৃথিবী ছেড়ে চলে যাবেন, নিজের সমস্ত সম্পদ মেয়েটির নামে করে দেবেন, তখন? এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার কাকা দুনিয়ায় ছিল না, কিন্তু তাদের সন্তান ছিল এবং আমাদের কোনো ভাই ছিল না। তাই বাবার খুব চিন্তা ছিল যে সব সম্পদ যেন নাতিদের মধ্যে না ভাগ হয়ে যায়, আর আমার বাবা একটাই অংশ পাবে, আর সেটাও আমাদের 2 বোনের বিয়েতে খরচ হয়ে যাবে। তাই বাবা মন খারাপ করতেন, কিন্তু দাদুর কাছে বসলে আমাদের একটুও ভালো লাগতো না। তিনি খুব অদ্ভুত অদ্ভুত কথা বলতেন, কাউকে চিনতেও পারতেন না। এমন ব্যক্তির সাথে বসে মানুষ কী বা করবে? তারা তো তার কাছে বসে খুব খুশি হতো। তারা যখন দাদুর ঘরে থাকত তখন ঘর থেকে হাসির আওয়াজ শোনা যেত। একদিন সে ভিতরে বসেছিল, আমিও ভিতরে গেলাম, আর সামনের দৃশ্য দেখে অবাক হলাম। দাদার হাতে অনেক টাকা, আর সেটা তিনি তারার হাতে দিচ্ছিলেন। এই টাকা অন্তত 25,000 টাকা মনে হয়। আমি বললাম, এসব কি হচ্ছে? ওকে এত টাকা দিচ্ছ কেন? তখন দাদু বলল, ওটা ওর মাস মাহিনা। আমিও সুযোগ পেলাম, আমি বললাম আমিও টাকা চাই। দাদু আমাকে একটি 500 টাকার নোট দিল। আমি বললাম, আজকাল 500তে কি আসে? ঘরের কাজের মেয়েকে 25,000 টাকা দিচ্ছ, যখন তার বেতন ততটা নয়, আর নিজের নাতনির জন্য 500? বাবা বললেন, যাও ওনার কাছে গিয়ে বসো, তুমি ওকে ভালোবাসো না? তারই যখন এই অবস্থা, তখন আমরা সময় নষ্ট কেন করব? এই বলে আমি বাইরে বেরিয়ে এসে বাবার সাথে ধাক্কা খেলাম। বাবা তখন বলল, কোথা থেকে পাগল হয়ে আসছো? তোমার মনোযোগ কোথায়? আমি তাকে পুরো ব্যাপারটা বললাম। সে অবাক হয়ে আমাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যিই তাকে টাকা দিতে দেখেছ? আমি বললাম, হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। তারাকে দাদু টাকা দিচ্ছিল এবং বলেছে এটা তার বেতন। বাবা বললেন, প্রথম কথা হলো বেতন দেওয়ার এখনো সময় আসেনি, কারণ আজ 13 তারিখ। মাসের মাঝে আমি কোনো চাকরকে বেতনের টাকা দেই না। দ্বিতীয়ত, তারাকে যে বেতন দেওয়া হয় সেটার পরিমাণ শুধুমাত্র 10,000 টাকা। ওরে বাবা, ওকে 25,000 টাকা কেন দিল? বাবা ভীষণ রেগে গেল আর দাদুর ঘরে গেল। আমিও তাদের কথা শুনতে লাগলাম। দাদু বলল, বেচারির ঘরে কোনো অসুবিধা আছে, আর আর ওর মা অসুস্থ, তাই ওকে আমি টাকা দিয়েছি। দাদু বলল, আমার বাবাকে তোমার মেয়ে তো খুব বড় গোয়েন্দা, আমার ঘরে এসে গোয়েন্দাগিরি করে চলে গেল, আর ঘরে ঝগড়া লাগিয়ে দিল। কি, যদি কোনো গরিবকে একটু পয়সা দিয়ে দিই তাহলে কি এমন হয়ে যাবে? বিছানায় অসুস্থ পড়ে আছি আমি, মরতে মরতে যদি কোনো ভালো কাজ করে যাই তো তোমাদের কিসের সমস্যা? কি চাইছো? যে সমস্ত পয়সাগুলো সব তোমাদের মুখে চলে যাক? তোমাদের থেকেও আমার কোনো লাভ হয় কি?
আমার প্রয়োজন হয়, যখন আমার মন ভারী হয়, তখনও তুমি আমার কাছে এসে বসো, না তোমার সন্তানরা? তো আমি কি করি? বাবা তখন লজ্জায় পড়ে গেলেন। বাবা খুব লজ্জিত ছিলেন। বাবা বললেন, এবার থেকে যখনই দাদুর ঘরে যাবে, তখন এদিক ওদিকের কোনো কথা বলবে না। আর ওই কাজের মেয়েটির মা অসুস্থ, তাই তাকে টাকা দেওয়া হয়েছে। বাবা বেশ চিন্তায় ছিলেন এবং রেগেও ছিলেন, কারণ ওনাকে অপমান করা হয়েছিল। তারপর বাবা নিজের ঘরে চলে গেলেন। পরে একদিন বাবা আমাকে একটু অদ্ভুত কথা বললেন, যেটা শুনে আমি আর বাবা দুজনেই অবাক হয়ে গেলাম। আমার ছোট বোন অনেকটাই ছোট ছিল, ওর মাত্র 10 বছর, আমার বয়স 17। আমি আর বাবা নিজেদের মধ্যে কথা বলছিলাম। বাবা বলল, তোমাকে একটা কথা বলার আছে, আর তারপর থেকে তোমাকে এই ঘরে ভীষণভাবে নজর রাখতে হবে। জানি না কি এমন কথা, আমি বললাম ঠিক আছে। বলল, তারা নিশ্চয়ই কোনো ফন্দি আটছে। সে তোমার দাদুর কাছে মিথ্যে বলে বলে তার থেকে টাকা নিচ্ছে। গতকালই আমার সাথে ওর ছোট ভাইয়ের দেখা হয়। তখন তাকে জিজ্ঞেস করি যে, তোমার মা তো অসুস্থ ছিলেন, এখন কেমন আছেন? তখন সে বলল যে, আপনি তো অদ্ভুত কথা বলছেন, আমার মা পৃথিবী ছেড়ে চলে গেছে 4 বছর হয়ে গেছে। শুনে আমি অবাক হয়ে যাই। তোমার দাদুকে নিজের মায়ের অসুস্থতার মিথ্যে খবর দেয়, যখন কিনা তার মা অনেক আগেই মারা গেছে। বাবা বলল, এই তারা মেয়েটা ভীষণ চালাক, তাই আমি তোমাকে এই সমস্ত কথা বলছি। এখন থেকে বাবার উপরও নজর রাখবে, আর তারার উপরে নজর রাখবে। একদিন আমার বাড়িতে আমার বন্ধু এলো। ঘরে সম্পদের অভাব নেই, আমার বন্ধুও বোধহয় এই জন্যই আমার সাথে বন্ধুত্ব রেখেছিল। সে যখনই ঘরে আসতো, সে ভালো খাবার পেত, জিনিসপত্র পেতাম, তার বদলে তার বাড়ি ভাড়া আমি দিয়ে দিতাম। ঘরে এসে তারাকে দেখে সে বলল, এই মেয়েটাকে? আমি বললাম, কাজের মেয়ে। বন্ধুটা বলল, কি বলছো, কাজের মেয়ে? আর এ যে কিনা 10,000 টাকার ড্রেস পরে আছে। আমি অবাক হয়ে গেলাম। ঠিকই বললাম। সে সাথে সাথে ইন্টারনেট দেখে বলল, এই স্যুটের দাম 10,000 টাকা, যেটা কিনা নতুন এসেছে। খুব কম লোক আছে যারা এটাকে কিনেছে। তোমার ঘরের কাজের লোক 10,000 টাকার পোশাক পরে আছে, আর তুমি জানোই না? এই পোশাকটা তো তোমার পরা উচিত। আমি তো জেনেই রেগে গেলাম যে আমার বাড়ির কাজের মেয়ে এত দামি পোশাক পরে আসছে। সে পুরো বাড়িতে এমনভাবে থাকে যেন সে নিজেই এই বাড়ির মালিক। ঘরের কাজ সে যা করে, তার মধ্যে সে শুধুমাত্র খাবার বানায়। রান্নাঘরের কাজ তাকে করতে হয়, কারণ সে খাবার ভালো বানায়। আর খাবার বানানোর পরই দাদুর ঘরে চলে যায়। হাসির আওয়াজ আসছিল। আমিও তো একটু দেখি যে কি ব্যাপারে এত হাসির আওয়াজ আসছে। দাদু আবার তাকে নোটের পর নোট তো দিয়ে যাচ্ছে না, আর সেগুলো সে নিচ্ছে। দরজা খোলার চেষ্টা করলাম। দরজায় টোকা দেওয়ার আমার কোনো দরকারই ছিল না। আমার নিজের বাড়ি, এই বাড়ির মালিক। কিন্তু এইটা দেখে আমার পায়ের তলায় মাটি সরে যাচ্ছিল যে দরজা ভেতর থেকে বন্ধ, তাই দরজা খুললই না। আর সে এতটাই হাসিতে মশগুল ছিল যে বুঝতে পারল না যে আমি দরজায় টোকা মারছি। বাবাকে ফোন করলাম আর সবকিছু বললাম। নিজেও অবাক হয়ে গেল আর বলল যে, কি জানি এই বাড়িতে কী সব হচ্ছে। এরকম কিছু ঘটছে না তো, যার জন্য আমাদের বাড়িতে সবার উপর বিপদ আসতে পারে? তারা দিনের পর দিন আমাদের মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। ওর আদব কায়দা, ওর আচরণ, ঘরের মধ্যে মাথা উঁচু করে ঘুরে বেড়ানো, এমন কিছু রহস্য ছিল যেটা সম্পর্কে আমাদের জানা ছিল না। ও এমন কিছু করেছিল যে আর যেন ওর কোনো ভয় ছিল না। আমাদের কথাও সে শুনছিল না। একবার আমি জুসের গ্লাস হাতে ধরে যাচ্ছিলাম, জুসের কাচের গ্লাসটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেল। জুস পড়ে গেল। তখন আমি তার আগে বললাম, তুমি এটা পরিষ্কার করে দাও। তখন সে রান্নাঘরে খাবার বানাচ্ছিল। সে বলল, সাইডে কাপড় আছে, সেটা দিয়ে পরিষ্কার করে নাও। কোন বাড়ির কাজের মেয়ে আপনাকে এইভাবে কথা বলতে পারে? আপনাকে নিজে কাজ করতে বলতে পারে যখন কিনা তাকে কাজের জন্য রাখা হয়েছে, আর আপনি তাকে কাজের জন্য বেতনও দিচ্ছেন। আমি রেগে গেলাম। আমার তারার সাথে ঝগড়া হয়ে গেল। আমি বললাম, বাড়ির কাজের মেয়ে কাজের মেয়ের মতো থাকো, বাড়ির মালিক হওয়ার চেষ্টা করো না। আমি তোমাকে কাজ করতে বলেছি, আর তুমি আমাকেই কথা শোনাচ্ছ? কাপড়টা ওঠাও, আর যেটা পড়ে আছে মেঝেতে সেটা পরিষ্কার করো। তখন সে বলল, আমি খাবার বানাচ্ছি, আমার কাজ হলো খাবার বানানো। যে ভুল নিজে করেছো সেটা নিজেই পরিষ্কার করো। সে জেদ করতে লাগলো। সে ওটা পরিষ্কার করল না। তারপর বাইরে থেকে মালি বাবা আসলেন এবং দেখলেন যে ঘরের মধ্যে নোংরা পড়ে আছে, নিজেই সেটাকে পরিষ্কার করে দিলেন, যখন কিনে তো তার কাজই ছিল না। আমিও পরিষ্কার করিনি, কারণ আমি রেগে গিয়েছিলাম। আমি ঘটনাটা বাবাকে বললাম আর বললাম, এই মেয়েটাকে কাজ থেকে বের করে দাও। বাবা বলল, ঠিক বলেছ, একে বাড়ির কাছ থেকে বের করেই দিতে হবে। বাবা তার পরের দিনই কাজের মেয়েটিকে এই মাসের মাইনে এবং পরের মাসেরও মাইনে দিয়ে বেরিয়ে যেতে বলল, কারণ তাকে আগে থেকে না বলে বের করে দেওয়া হচ্ছে। এবার সে চলে যাওয়ার পরিবর্তে আমার দাদুর ঘরে ঢোকার চেষ্টা করতে লাগলো, এটা বলে যে দাদুর সাথে দেখা করে সে চলে যাবে। আমি তাকে বললাম, দাদু ঘুমাচ্ছে। যদিও দাদু তখন ঘুমায়নি। তখন সে বাহানা করতে লাগলো যে তার কোনো জিনিস ওখানে পড়ে আছে। আমি বললাম, আমায় বল, আমি নিয়ে আসছি। কিছুই পড়েছিল না ঘরে। সে চাইছিল দাদুর ঘরে ঢুকতে, কিন্তু আমাদের বাবা মেয়েরও আচরণ সম্পর্কে জ্ঞান হয়ে গিয়েছিল। তাই আমরা সামনে দাঁড়িয়ে রইলাম। আমরা বললাম, নিজের জিনিসপত্র ওঠাও আর বেরিয়ে যাও ঘর থেকে। তারপর সে চলে গেল। আমি সুখের নিঃশ্বাস নিলাম আর ভাবলাম যে এই কাজটা আমরা আরও আগেও তো করতে পারতাম। কাজের মেয়েটা আমাদের কোনো আত্মীয় ছিল না যে তাকে যেতে বলতে অসুবিধা হতো বা তাকে যেতে বলতে কোনো ফন্দি করতে হতো। চাকর তো যেতে আসতে থাকে।
বাবা বলল যে এবার কোনো ভালো কাজের লোক খুঁজি, যে ভালো খাবার বানাতে পারে, আর এবার কোনো বয়স্ক মহিলাকে খুঁজে নিয়ে আসতে হবে, যার কাজই হবে খাবার বানানো। আমাদের এইরকম কাজের মেয়ে চাই না। তারাকে ঘর থেকে তাড়িয়ে আমি ভীষণ খুশি ছিলাম, কিন্তু ঘর থেকে সে গিয়েছিল মাত্র কয়েক ঘন্টাই হয়েছিল, কিন্তু রাত হওয়ার সাথে সাথে দাদুর শরীর ভীষণ খারাপ হতে লাগলো। দাদু বলল বোধহয় দাদুর যাওয়ার সময় এসে গেছে। বলল তাড়াতাড়ি এসো। আমরা সবাই দাদুর কাছে পৌঁছে তার মাথার কাছে বসে রইলাম। তিনি অনেকক্ষণ ধরে অঝরে কাঁদলেন। তিনি এমন করছিলেন যেন তার খুব ব্যথা হচ্ছিল। বাবা বারবার জিজ্ঞাসা করছিলেন কি হয়েছে তোমার, ব্যথা হচ্ছে তোমার? ডাক্তারকেও ডেকে নিয়েছিল বাবা, ডাক্তারও এসে গিয়েছিল, কাকার ছেলেমেয়েরাও এসে গিয়েছিল। সবাই দাদুর খাটের চারপাশে বসেছিল, দাদুকে দেখছিল। আমার দাদুর খাটেতেই ঘুম আসে। দাদু যখন মুখ খুললেন তখন ঘরে যারা ছিল সবাই অবাক হয়ে গিয়েছিল, কারণ উনি জিজ্ঞাসা করেছিলেন তারা কোথায়। উনি বারবার এটাই জিজ্ঞাসা করছিলেন, আর আমরা চুপচাপ হয়ে গিয়েছিলাম। কাকিমা জিজ্ঞাসা করতে লাগলেন কোথায় গেল সে, এই সময় তো ঘরেই থাকতো। তখন আমার বাবা বললেন যে তাকে ঘরের কাছ থেকে বের করে দেওয়া হয়েছে। আমার বাবা এটুকুনি বলেছিল, সাথে সাথে আমার দাদু ও আমার বাবার কলার জোরে ধরে জিজ্ঞেস করলো যে কাকে জিজ্ঞেস করে তাকে কাজ থেকে বের করেছ। আমরা সবাই অবাক হয়ে গেলাম যে চাকরানির কাজ না করার সঙ্গে আপনার কি সম্পর্ক? আপনার যদি কোনো সমস্যা থাকে, কষ্ট থাকে, আপনি ডাক্তারকে বলুন, ডাক্তার সামনে দাঁড়িয়ে আছে। সে তখন বলতে লাগলো যে ডাক্তারের না, তার আগে দরকার আমার। এটা শোনা মাত্রই সবাই নিজের কানে হাত চাপা দিল। দাদু কিরকম কথা বলছিলেন, উনি মরণ মুহূর্তে কি করছেন? উনি এত চিৎকার করছিলেন, রাত্রি 12টা বেজে গিয়েছিল, আর উনি একভাবে চিৎকার করছিলেন তারাকে নিয়ে এসো। বাধ্য হয়ে আমার বাবাকে যেতে হলো তারার বাড়ি আসে। তারাকে সাথে করে নিয়ে এসো। বাড়ি এসে বাবা বলল যে সে ভীষণ মেজাজ দেখাচ্ছিল। সে বলছিল আমি তো যাব না, তোমার বাবা মরে যাচ্ছে তখন আমাকে নিতে এসছো। অনেক মেজাজ দেখাচ্ছিল।